So hello hunters, welcome back in my YouTube channel Biohunt by Mustafa sir. In this channel we can hunt any biology concept in about 10 minutes. I am your mentor MD Mustafa Chaudhary. Today class we can explain about glycolysis. আজকে যেটা আমরা ক্লাস করব সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এর আগে প্লান্ট রেসপিরেশনের দুটো ক্লাস আপলোডেড আছে। ওটাতে একটাতে বেসিক ইন্ট্রো অফ প্লান্ট রেসপিরেশন আছে আর একটাতে টাইপ অফ রেসপিরেশন আছে, অ্যারোবিক আর অ্যানারোবিক। আমি প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছিলাম যে কি দেখো, যদি গ্লুকোজ ব্রেকডাউন হতে যায় তো হয় অ্যারোবিকে হবে না হয় অ্যানারোবিকে হবে। পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পর সে একটা নিজের ফ্যাট করতে পারে অ্যারোবিক্যালি আর একটা ফ্যাট করতে পারে অ্যানারোবিক্যালি। তো যদি অ্যারোবিক্যালি করে তাহলে দুটো প্রসেস আর অবলম্বন করতে হবে, ক্রেবস আর ইটিএস। তো নিয়ে দিয়ে আমাদের কাছে মুখ্য টপিক তিনটাই আছে, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস আর একটা ইটিএস। আচ্ছা, এখানে সব থেকে বড় প্রবলেম স্টুডেন্ট গুলো কি ফেস করে জানো? বোর্ডের স্টুডেন্টের জন্য সব থেকে কমন এটা ইম্পর্টেন্ট টপিক আছে, কারণ বোর্ডে এই কোশ্চেনটা অনাবরত আমরা এই ইয়ারের কোশ্চেন গুলোতে আসতে দেখেছি যে কি কোশ্চেন এরকম থাকবে, গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শব্দ ছকের সাহায্যে বর্ণনা করো। আর তোমার গিয়ে যে নিট এক্সামিনেশন বা জেনপা জিএনএম এগুলো এক্সামিনেশনে এখান থেকে কোশ্চেন আসতে পারে প্রসেস বা গ্লাইকোলাইসিসের কিছু আরো কোশ্চেন গুলো আসতে পারে, যে ইএমপি পাথওয়ে বলা হয় কেন, বা গ্লাইকোলাইসিসের আরেকটা নাম কি, কত এটিপি তৈরি হয়, কোন দশায় হয়, কোন স্টেপসে হয়। তো এগুলো অনেকগুলো কোশ্চেন নিট এক্সামিনেশনে করে থাকে এই টপিক থেকে। আর প্রবলেম যেটা সব থেকে বেশি স্টুডেন্ট গুলো ফেস করে সেটা হচ্ছে যে কি গ্লাইকোলাইসিসের পাথওয়ে বুঝতে পারে না। তারপরে গ্লাইকোলাইসিসের পর ক্রেবস যে কিভাবে এলো এগুলো বোঝা যায় না। ওদের মাঝে যে একটা রিঅ্যাকশন হয়, লিঙ্ক রিঅ্যাকশন, এগুলো সব জায়গায় এক্সপ্লেনেশন করা হয় না। সো চলো আজকের ক্লাসে আমি এটাকে ফুললি ইজি ওয়েতে তোমাদেরকে একদম এক্সপ্লেন করে দিচ্ছি। চিন্তা ভাবনা করার কিছু নেই, তোমরা বাস স্কিপ না করে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। সো গ্লাইকোলাইসিস যদি আমরা হেডিং করি গ্লাইকোলাইসিস, ঠিক আছে, তোমরা এর আগের দু তিনটা ভিডিওগুলো আপলোড করা হয়েছিল, তো ওতে তোমরা একটু হ্যান্ডরাইটিং রিলেটেড কথাগুলো বলেছিলা যে কি হ্যান্ডরাইটিং ঠিক নেই, কমেন্ট আমি অনেক কারো দেখেছিলাম, প্লাস আমি প্রত্যেকটা কমেন্ট দেখি এবং সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভয়েসেরও প্রবলেম বলছিলা, তো আজকে ভয়েসের জন্য প্রপার মাইক ইউজ করেছি, প্লাস হ্যান্ডরাইটিংও ঠিক করার চেষ্টা করছি। মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে গেলে আবার মনে পড়িয়ে দিবা, আবার যাতে আমি বলি। আবার অনেকদিন কিছুদিন পর হয়তো আমি লাইভ স্ট্রিমেও আসবো, ঠিক আছে, তখন আরো ভালো করে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো আমি। এখন তোমাদেরকে যা কাজগুলো দিব আমি, সেই কাজগুলো অনাবরত তোমরা সততার সাথে করবে, অনেস্টলি। আর সেটা হচ্ছে যে কি হোম টাস্ক, পড়ার উদ্দেশ্যে। আমি বুঝতে পারছি যে কি দেখো এখন কি হয় যে স্টুডেন্ট গুলো অফলাইনে তো পড়েই না, তো অনলাইনে কি বা পড়বে, যেখানে মাস্টারকে ওই নিজের আঙ্গুলে নাচানো হচ্ছে, থামতে বললে থেমে গেল, আগাতে গেলে আগিয়ে গেল, পিছাতে বললে পিছিয়ে গেল। তো আমরা যখন অফলাইন বেচেস গুলো পড়াই তো স্টুডেন্ট গুলো আমাদের সামনে থাকতে ওদেরকে বারবার ডাকতে হয়, এদিকে ক্লাস শুন, এদিকে ধ্যান দে, ওদিকে উড়িস না। তো এটা তো অনলাইন সিস্টেম আছে, তোমাদের হাতের কন্ট্রোলে আঙ্গুলে তো আমরা আছি। তো এখানে যদি ফাঁকিবাজি দিতে চাও তাহলে তো আমার তো কিছু করার নেই। তো যেই ভিডিওটা দেখছো একদম পিওর অনেস্ট মেন্টালিটিতে দেখবে। এটা না যে কি আজকে একটা ভিডিও দেখলাম, কালকে অন্য ভিডিও দেখবো, আর কিছু অন্য ভিডিও দেখবো। একটা ফিক্সড জিনিসে ফিক্সড থাকতে গেলে তুমি ওতে দেখবে আউটফিট রেজাল্ট পাবে। যে আনস্টেবলি ঘুরে বেড়ায় চারিদিকে, ও লাস্টে কিচ্ছু হয় না, কখনো এদিকে কখনো ওদিকে কখনো এদিকে ঘুরে বেড়ানো, লাস্টে কিছু হয় না। আমি দেখো টপিক থেকে একটু সরে গিয়ে কথা বলছি, বাট মাঝে মধ্যে এগুলো কথা বলা জরুরি আছে তোমাদের সাথে ইন্টারেক্ট হওয়ার সাথে। সাপোজ আমি সাকসেসের কথাটাই বলি, ম্যাক্সিমাম 98% বা 99% স্টুডেন্ট যে আনসাকসেস হয়ে যায়, এর পিছনে এটা কারণ নেই যে ওরা পরিশ্রমী না, এর পিছনে এটা কারণ নয় যে কি ও পরিশ্রম করতে জানে না বা টাকা খরচ করেনি বা টাইম দেয়নি, সব করেছে, কিন্তু আসলে ওরা পরিশ্রমের সঠিক ডাইরেকশন পায়নি। আর যেমন কি এক্সাম্পল হিসাবে তুমি ধরে নাও, তালা চাবি দিয়ে খুলতে গেলে তুমি সাকসেস যদি পাবে,
তোমার কাছে তালাও তুমি দেখতে পাচ্ছ, চাবিও তোমাকে আমি দিলাম ওই তালার। এবার যে ডাইরেকশনে চাবিটা ঘোরাতে হবে তুমি ওই ডাইরেকশনে না ঘুরিয়ে অন্য ডাইরেকশনে যত পরিশ্রম করো জীবনে তালা খুলবে না। ঠিক সেম একই রকম করে আমাদের সাকসেসও আছে। সাপোজ কোন একটা ব্যক্তি এ আছে, আর এখানে একটা সাকসেস আছে সাকসেস 1, ঠিক আছে, এখানে একটা সাকসেস আছে সাকসেস 2, এখানে একটা সাকসেস আছে সাকসেস 3, এখানে একটা সাকসেস আছে সাকসেস 4। अब ए पर्सन के क्यों बोलছে যে কি তুমি সাকসেস 1 এর দিকে যাও, ও ওর কথা শুনে হাঁটতে লাগলো। এবার হাঁটতে হাঁটতে কেউ এসে বললো যে কি ভাই তুই এস এর দিকে গিয়ে লাভ পাবি না, S1 এর দিকে, S2 এর দিকে যা ভালো। ও S2 এর দিকে গেল, তারপর কেউ আবার S3 ডাইরেকশন দিল, S3 দিকে গেল, কেউ S4 এর ডাইরেকশন দিল, S4 এর দিকে গেল। তো আলটিমেটলি দেখো কি হচ্ছে, ও এতটুকু রেডিয়াসে ঘুরছে, ও কোনো অ্যাচিভমেন্ট পাচ্ছে না। কিন্তু এই তিনটাই পরিশ্রম, চারটা পরিশ্রমকে যদি মিলানো হয় তার পরিশ্রম কিন্তু অনেক। কিন্তু ও যদি একটা ডাইরেকশনে স্টেবল হয়ে একদিকেই যদি ডাইরেক্ট করত, ও যদি পরিশ্রম করত, তাহলে আশা করি বেশি তাড়াতাড়ি সাকসেস অ্যাচিভ করত। এই কারণে আমি এটা বলতে চাইছি এই কথাগুলোর মাধ্যমে যে কি ধরে নাও ইউটিউবে তো হাজারটা ভিডিও, হাজারটা চ্যানেল, সব রকমের কন্টেন্ট গুলো দিচ্ছে, কখনো এটা দেখছো, কখনো ওটা দেখছো, কখনো ওটা দেখছো, কখনো এইরকম করে লাভ হবে না, এরকম করে কিছু অ্যাচিভ করতে পারবে না। তো এর জন্য তোমাকে কি করতে হবে, যে কোনো একটা জিনিসে ফিক্সড হতে হবে। আমি বলি না যে কি খালি আমার চ্যানেলটাই বা আমার ভিডিওটাই, যেখানে তুমি বুঝতে পারছো, যেখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, সেই চ্যানেলে তুমি স্টে হও এবং ওটাকে ভালো করে দেখো, একদম রেগুলার ওয়েতে দেখো। আর বিশেষ করে আমার চ্যানেলে কোনো এরকম যে ইরেগুলার ভিডিও থাকবে বা কোনো ভিডিও ডিলেটেড হয়ে যাবে এরকম কিচ্ছু আমার টেন্ডেন্সি নেই, না মনিটাইজেশনের আছে না আর কিছুর আছে। বাস আমি চাই যে কি এর লাভ বেশিতে বেশি স্টুডেন্ট গুলো তুলতে পারে। একটা সৎ উদ্দেশ্য নিয়ে আমি শুরু করেছি, আর এই সৎ উদ্দেশ্যকে তোমাদের নোংরামির জন্য অসৎ করিও না, নাহলে কালা রূপ ধরবো আর সব মুন্ডি ছিঁড়ে রক্ত চুষবো। ঠিক আছে, তো চলো ঠিক আছে, আর বেশি কিছু কথা বলছি না, বেশি কিছু কথা বললে আবার এইগুলো রিলস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো গ্লাইকোলাইসিস এটাকে এক্সপ্লেন করছি। তো গ্লাইকোলাইসিস শব্দটা দুটো, গ্লাইকো আর একটা কি হচ্ছে লাইসিস। লাইসিস শব্দ সবসময় কাকে বুঝে, ব্রেকডাউন কে বলে। কাকে বলা হয়, ব্রেকডাউন। হ্যান্ডরাইটিং ঠিকই আছে, এটা বুঝতে পারবে, ব্রেকডাউন। তো কার, গ্লুকোজ। কার ব্রেকডাউন হচ্ছে, গ্লুকোজ ব্রেকডাউন। ঠিক আছে, গ্লুকোজ ব্রেকডাউন প্রসেস। তো গ্লুকোজ ব্রেকডাউন হয়ে কি তৈরি করবে, 2 মলিকিউল 3 কার্বন পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, সিম্পল, ক্লিয়ার এন্ড কাট ডেফিনেশন। এখান থেকে তোমরা যে ডেফিনেশন বানাবে সে ডেফিনেশন এইভাবে হওয়া উচিত কি, যে প্রক্রিয়ায় এক অণু বা 1 মলিকিউল গ্লুকোজ ভেঙে 2 মলিকিউল বা 2 অণু, ঠিক আছে, 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে যায়, তাকে আমরা কি বলছি, গ্লাইকোলাইসিস বলছি। কি বলছি, গ্লাইকোলাইসিস। তো আমরা এখানে সিম্পল এটাও ডেফিনেশন লিখতে পারি যে গ্লুকোজ ব্রেকডাউন প্রসেস into pyruvic acid is called glycolysis। এটাকে আমরা কি বলছি, গ্লাইকোলাইসিস বলছি। ঠিক আছে, সো তোমরা এটা লিখবে, গ্লাইকোলাইসিস কাকে বলে, দ্যাট ইজ দ্য ইংলিশ ডেফিনেশন। আর বেঙ্গলি ভার্জনের ডেফিনেশন তো আমি বললাম, একবার তো রিপিট করে শুনলে আবার বুঝতে পারবা, যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে তাকে গ্লাইকোলাইসিস বলা হয়। সিম্পল, ক্লিয়ার এন্ড কাট ডেফিনেশন। আর দেখো গ্লাইকোলাইসিসের কিছু ফিচার্স গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এটা স্লাইডে কি বললাম, ডেফিনেশন অফ গ্লাইকোলাইসিস। আপ যেটা আছে আমি স্লাইড চেঞ্জ করছি, পরবর্তীতে তোমাদের আমি নিজের একটা টেলিগ্রাম চ্যানেলও বানাচ্ছি, ওতে তোমাদেরকে সবাইকে জয়েন করব। আর অলরেডি আমি নিজে হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রেখেছি। তোমরা যারা রেগুলার ওয়েতে ক্লাস শুনছো, করছো বা দেখছো, আমার সে রেগুলার স্টুডেন্ট থাকুক বা ইররেগুলার স্টুডেন্ট, আমার বেচের স্টুডেন্ট থাকুক বা বাইরের স্টুডেন্ট থাকুক, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমি অতি শীঘ্রই তোমাদের একটা গ্রুপ ক্রিয়েট করব, যেটাতে আমি এই স্লাইডগুলো বা এই পড়াগুলোতে আপলোড করে দেবো। বা আমি একটু সাময়িক সময় যদি সরি, তাহলে তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, যেটা পরবর্তীতে লিখবে। ঠিক আছে, আর দেখো
গ্লাইকোলাইসিসের যদি বেসিক ফিচার্স বলি তাহলে আমরা সবথেকে প্রথমে পড়বো গ্লাইকোলাইসিসের প্লেস। তো গ্লাইকোলাইসিস আমি আগে বলেছি অ্যারোবিক আর অ্যানারোবিক দুটো রেসপিরেশনে ইকুয়াল হয়। তো অ্যারোবিক বিশেষ করে আমরা উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে বা জীবেদের মধ্যে দেখতে পাই, আর অ্যানারোবিকটা আমরা অনুন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে দেখতে পাই, বিশেষ করে প্রোক্যারিওটিক কোষ সাপোজ। তো প্রোক্যারিওটিক কোষের মধ্যে তো কোনো উন্নত নিউক্লিয়াস নেই, কোনো ডিফাইন্ড স্ট্রাকচার নেই নিউক্লিয়াসের, তো ওদের মধ্যেও গ্লাইকোলাইসিস তো হবে। তো গ্লাইকোলাইসিস সবার মধ্যে হয়। তো গ্লাইকোলাইসিসের প্লেস নিউক্লিয়াস নয়, সেল সাইটোপ্লাজম আছে, কোষের কি আছে সাইটোপ্লাজমের মধ্যে হয়, ঠিক আছে, বা যেটাকে অনেকেও ভুল ব্যতিক্রমিক বশত প্রোটোপ্লাজম বলেও পড়ে, ঠিক আছে। আমি ওটা কনসেপ্টের উপর আলাদা ভিডিও তৈরি করে দিতে পারি যদি তোমাদেরকে প্রয়োজন হয়, যে সাইটোপ্লাজম কোনটা, প্রোটোপ্লাজম কোনটা, নিউক্লিওপ্লাজম কোনটা, এক্সোপ্লাজম কোনটা, এন্ডোপ্লাজম কোনটা, এগুলোর প্রয়োজন পড়ে। তবে বেসিক্যালি তোমরা প্লান্ট রেসপিরেশন থেকে যেহেতু ক্লাস দেখছো, তো আশা করি সবাই হয়তো কমসে কম সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ বা সাইটোলজি তো পড়েছো। সেলের ব্যাপারে তো নর্মাল এটা কনসেপ্ট সবারই জানা থাকে। যদি এরকম হলো যে কি তোমাদের জানা নেই, তাহলে তো আমি তো রেগুলার দিব না, পুরো সিলেবাসটা কমপ্লিট করব। তো এগুলো চ্যাপ্টারের পর ওগুলোতেও আসবো ক্লাসে, সো টেনশন নেওয়ার কিছু নেই। সো প্লেস আমরা কি পেলাম, প্লেস পেলাম সেল সাইটোপ্লাজম। আর দেখো গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের ব্যাপারে কি বলা হয়, গ্লাইকোলাইসিস অলসো কল্ড, নেক্সট পয়েন্ট, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস অলসো called EMP pathway, EMP pathway, গ্লাইকোলাইসিস কে আমরা EMP পাথওয়েও বলি। কেন? কারণ কি গ্লাইকোলাইসিস কে তিনজন সায়েন্টিস্ট সর্বপ্রথম অবজারভেশন করেছিলেন। এই তিনটা সায়েন্টিস্টের নামের অনুযায়ী এই পথের নাম রাখা হয়েছিল EMP পাথওয়ে। এই তিনটা সায়েন্টিস্টের নাম আমি এই পারে লিখে দিচ্ছি, এম বেডেন, ঠিক আছে, এম বেডেন, মেয়ার হপ, মেয়ার হপ and পার্নেস, এই তিনটা সায়েন্টিস্ট সর্বপ্রথম গ্লাইকোলাইসিস কে পর্যালোচনা করেছিলেন। বলে গ্লাইকোলাইসিসের, ঠিক আছে, যদি কোন রকম করে ভিডিওর কোনো পোরশন কাটছে, ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, এখানে ছোট করারও অপশন আছে, ডিজিটাল বোর্ড বলে কথা, ঠিক আছে, তো ছোট করে দেওয়া হয়েছে, আর দেখতে পাবে। এমবেডেন, মেয়ার হপ, পার্নেস, EMP পাথওয়ে, এদের তিনজনের নাম অনুযায়ী এই পাথওয়ের নাম রাখা হলো EMP পাথওয়ে। আর দেখো গ্লাইকোলাইসিস এর আর অ্যানাদার পয়েন্ট গুলো যদি বলি, তো গ্লাইকোলাইসিস ইজ দ্য কমন পাথওয়ে অফ aerobic and anaerobic respiration, aerobic respiration। আর এই পয়েন্টটা মনে করো এর আগের দিনকার ক্লাসের আছে, মনে আছে, আমি এর আগের দিনকার ক্লাসে অলরেডি এটা এক্সপ্লেন করেছিলাম যে কি গ্লাইকোলাইসিস অ্যারোবিক আর অ্যানারোবিক রেসপিরেশনের মানে মূল আছে, কমন আছে। তুমি অ্যারোবিকে যাও বা অ্যানারোবিকে যাও, তোমাকে গ্লাইকোলাইসিস করতেই হবে। হ্যাঁ, এছাড়া বলা হচ্ছে total 10 steps can involve in glycolysis। গ্লাইকোলাইসিসে 10টা স্টেপস ইনভলভ আছে। এমন নেই যে কি দেখো গ্লুকোজ আছে, এরকম করে গ্লুকোজ লিখলাম, আর আমরা ধরে নাও পাইরুভিক অ্যাসিড লিখে দিলাম। কি লিখে দিলাম? পাইরুভিক অ্যাসিড লিখলাম। আর ডাইরেক্ট গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়নি, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এই অনেকটা মাঝে স্টেপস এর মাধ্যমে হয়েছে। এক বেগ তোমার গিয়ে গ্লাইকোলাইসিস তোমার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড কে তৈরি করবে না, একটা কয়েকটা স্টেপস এর ক্রম আছে। কথা বুঝতে পারলা? আর দেখো গ্লাইকোলাইসিস বলা হচ্ছে টোটাল process of glycolysis, ঠিক আছে, গ্লাইকোলাইসিসের যে টোটাল প্রসেস আছে অর স্টেপস, ঠিক আছে, এনজাইম ডিপেন্ডেন্ট আছে। গ্লাইকোলাইসিসের পুরো প্রসেসটা উৎসেচক
নির্ভর হয়, এরা উৎসেচকের উপর ডিপেন্ডেন্সি আছে। এবার কথা হচ্ছে গ্লাইকোলাইসিসে যে আমরা কি বললাম 10 স্টেপস ইনভলভ আছে, একেবারে হয় না। গ্লাইকোলাইসিস এনজাইম ডিপেন্ডেন্ট আছে, গ্লাইকোলাইসিস কমন পাথওয়ে আছে অ্যারোবিক আর অ্যানারোবিক রেসপিরেশনের, আর গ্লাইকোলাইসিস কে ইএমপি পাথওয়ে বলা হয়। প্লেস কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে। একদম ডিটেলস এক্সপ্লেনেশন আছে এখানে। হ্যাঁ, তবে একটা পয়েন্ট আর মনে রাখার আছে, সেটা কি হচ্ছে জানো? সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস ইজ দ্য অ্যানাবলিক, ঠিক আছে, অ্যানাবলিক অ্যান্ড বলিক্যাল অ্যান্ড ক্যাটাবলিক্যাল প্রসেস। দেখো, অ্যানাবলিক কোন প্রসেস হয় অ্যানাবলিক হয়, জৈবনিক প্রক্রিয়া কোনটা হয় অ্যানাবলিক হয় না ক্যাটাবলিক হয়। তো গ্লাইকোলাইসিস কে অ্যানাবলিক আর ক্যাটাবলিক দুটো আমরা কেন বলি জানো? কারণ কি গ্লাইকোলাইসিসের কিছু স্টেপস হবে যেটা আমরা পড়বো এখন, যেখানে আমরা শক্তির ব্যবহার করব, আর শক্তির ব্যবহার মানে অ্যানাবলিক। আর কিছু প্রসেস আছে যেখানে শক্তির উৎপাদন হবে, ঠিক আছে, সে শক্তির উৎপাদন মানে ক্যাটাবলিক, মানে কোনো কিছু ভেঙে শক্তির উৎপাদন মানে ক্যাটাবলিক। তো গ্লুকোজকে ভাঙছি শক্তি উৎপাদনের জন্য ক্যাটাবলিক, আবার কোনো কিছু তৈরিও করা হয় গ্লুকোজ থেকে কিছু শক্তি ফক্তি লাগিয়ে, তো ওটা হয়ে যাচ্ছে অ্যানাবলিক। তো গ্লাইকোলাইসিস টোটাল অ্যানাবলিক এন্ড ক্যাটাবলিক্যাল প্রসেস আছে, ঠিক আছে। সো আজকের ক্লাসে যেহেতু আমি একটু বেশি তোমাদেরকে জ্ঞান দিয়ে দিলাম শুরুতে, তো বলে ভিডিওটা খুব লং হয়ে গেল, নাহলে আমি ভেবেছিলাম যে আজকে গ্লাইকোলাইসিসের পুরো স্টেপসটা পড়াবো। তো আজকের ক্লাস বাস এটা বলেই থাম্বনেল হয়ে যাবে যে ইন্ট্রোডাকশন অফ গ্লাইকোলাইসিস। কি হবে? ইন্ট্রোডাকশন অফ গ্লাইকোলাইসিস, এটা ওর সাম বেসিক কনসেপ্ট অফ গ্লাইকোলাইসিস হবে। তারপরের ক্লাসটা আবার গ্লাইকোলাইসিসের স্টেপস রিলেটেড আমি রেকর্ড করে আবার আপলোড করব, ঠিক আছে। তো এখানে যতটা পয়েন্ট গুলো পড়ালাম আজকে সব পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট আছে, একবার রিভাইজ করে নিতে পারো। আমরা এখানে কি বললাম? গ্লাইকোলাইসিস ইজ দ্য অ্যানাবলিক এন্ড ক্যাটাবলিক্যাল প্রসেস, ঠিক আছে। এখানে শক্তির খরচও হয় আর শক্তি আবার উৎপাদনও হয়, গ্লুকোজকে ভাঙা হয় তো আবার কোনো কিছু সাবস্ট্রেট তৈরিও করা হয়, বলে এটাকে অ্যানাবলিক আর ক্যাটাবলিক্যাল প্রসেস বলা হয়। নেক্সট, এর আগের স্লাইডে আমরা বললাম গ্লাইকোলাইসিস হচ্ছে কোথায়? বলো, রিপিট করবে। সেল সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস কে আমরা কোন পাথওয়ে বলি? ইএমপি পাথওয়ে, তিনটা সায়েন্টিস্টের নামে, এমবেডেন, মেয়ারহফ আর পার্নেসের নামে। গ্লাইকোলাইসিস কমন পাথওয়ে আছে কার কার? বলো, অ্যারোবিক আর বলো অ্যানারোবিক রেসপিরেশনের। গ্লাইকোলাইসিসের টোটাল কটা স্টেপস ইনভলভ? 10টা। একেবারে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয় না, গ্লুকোজ থেকে বারবার প্যাটার্নে ডিভাইড হতে হতে গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড হয়। এতে পুরো এনজাইম ডিপেন্ডেন্ট আছে। আর তারপরে আমরা এর আগের স্লাইডটাতে কি বললাম? এর আগের স্লাইডটাতে বললাম ডেফিনিশন অফ গ্লাইকোলাইসিস। সো গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস ইজ দ্য ব্রেকডাউন প্রসেস অফ গ্লুকোজ ইনটু 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। গ্লাইকোলাইসিস এমন একটা বায়োলজিক্যাল প্রসেস, এমন একটা জৈবিক প্রক্রিয়া, জৈবনিক প্রক্রিয়া যেখানে কোষের মধ্যে গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, আর এই পাইরুভিক অ্যাসিড বানানোর সময় আমরা কিছু শক্তিও তৈরি করি। সো আজকের ক্লাসটা তো হয়ে গেল, ঠিক আছে। তো কিছু না, ওই শেষ সবার মতন আমিও, যে কি যদি হোপস তোমাদেরকে ভিডিও ভালো লাগলো, তোমরা বেনিফিটস পাচ্ছ, আর যদি খুবই ভালো লাগছে ভিডিওগুলো, ঠিক আছে, তো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। কমসে কম কিছু না, আমি বেশি দূর ভাবছি না, কমসে কম আমার ডিস্ট্রিক্ট, আমার রাজ্যের স্টুডেন্টগুলো যাতে আমার ভিডিও থেকে খুব বেশি কি করতে পারে, লাভ তুলতে পারে, এখানে খুব বেশি ভিডিওকে শেয়ার করো, নিডেড স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। আর দেখতে পাচ্ছি যে কি মানে তোমরা ভিউ করছো ঠিক, কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবও করো, ঠিক আছে। একটা সামনে উপরে তো বটন আছে, চেপে দিবা তো কি হয়ে যাবে, এমন কিচ্ছু তো নাই, খাটিয়েও তো নাই, আর বিনা কথার কিছু তো খারাপ কন্টেন্ট, অফেন্সিভ কন্টেন্ট তো নেই, পড়ালেখারই কন্টেন্ট আছে। তাহলে এটাকে সাপোর্ট করা তো তোমাদের বেসিক্যালি প্রয়োজন, ঠিক আছে। আর এই কাজে তুমি সাথ দিবে না তো আর কোন কাজে দিবে? আর যার ব্যাপারে যেরকম বলার আছে আমার ব্যাপারে বলতে পারো কমেন্টে, আমি শুনবো, জাস্ট তোমাদের রিপ্লাই গুলো দিব। বাস ওয়ান লাস্ট মোটিভেটেড একটা থিওরাম যেটা দিই আমি তোমাদের, যে বলে না কিसी शायर ने क्या खूब कहा है, যে কি मैं सारी उम्र एक गलत फहमी में रहा,
धूल चेहरे पे थी और आईना साफ करता रहा। तो এইরকম আমাদের জেনারেশনের স্টুডেন্টগুলো করে যে আমরা ভিডিও স্কিপ করে দিই, অন্য কোথাও ঢুকে যাই, অন্য কিছু দেখি, এদিক ওদিক দৌড়ে বেড়াই, অন্যের ত্রুটিগুলো বের করতে থাকি। এই স্যার, ওই স্যার এরকম, ওই স্যার এরকম, ওই স্যার এরকম, সারা জীবন আমরা এই অন্যের ত্রুটি বের করি, কিন্তু নিজের চেহারাতে যে ধুল ছিল বা নিজের চেহারাতে যে অসুবিধা ছিল আমরা এটা কখনো দেখি না। তো যে শায়রি আছে এগুলোর মিনিংস খুব ডিপ হয়। সো তোমাদের ভালোবাসা এবং সমর্থনের আমার একান্ত প্রয়োজন। তোমরা খুব খুব বেশি চ্যানেলটাকে সাপোর্ট করো এবং ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।